আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ আওয়ামী শাসনের বুটবিহীন রাজনীতির পরিবর্তনের লক্ষ্যে পরবর্তী নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সর্বোচ্চ সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। কিন্তু বিপ্লব পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের সবচেয়ে প্রধান যে কয়েকটি দায়িত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা লক্ষ্য করেছি বিচারের ক্ষেত্রে সরকার সর্বোচ্চভাবে সর্বদিক থেকে ব্যর্থ হয়েছে। উল্লেখযোগ্য কিছু সংস্কার হলেও নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার ছিল সেটা করতে সরকার ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা এবং চাঁদাবাজি, টেন্ডারবাজির সংখ্যা বেড়েই চলেছে এবং জুলাইয়ের নেতৃবৃন্দের উপর ক্রমাগত আঘাত হচ্ছে। সেজন্য আমরা মনে করছি অন্তর্বর্তীকালীন সংস্কার তার যে মৌলিক দায়িত্ব ছিল সে জায়গা থেকে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি এবং 12 তারিখ নির্বাচনের জন্য যে সময় নির্ধারণ হয়েছে এই সময়ের ভিতর যদি নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন না ঘটে তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু ভোট কেন্দ্রে যেতে পারবে না। সেজন্য আমরা আশঙ্কা প্রকাশ করছি। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের জনগণের জানমালে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং দিনে দুপুরে জুলাইয়ের নেতৃবৃন্দের উপর আঘাত হয়। দিনে দুপুরে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, কিন্তু 31 দিন হয়ে গেল, 1 মাসের অধিক সময় হয়ে গেল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই বিচার প্রক্রিয়া শুরু করতে পারে নাই, যেটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা যখন সরকারের কাছে বলেছি, তারা আমাদেরকে বলেছে আমরা ঘরে ফিরে গেলে তারা 25 কার্য দিবসের ভিতর বিচার শেষ করবে, কিন্তু আইন উপদেষ্টার কোনো ধরনের একেবারে নৈতিক জায়গা থেকে উনি সরে গিয়ে সম্পূর্ণরূপে উদাসীনতার পরিচয় দিয়ে বিচার কার্যের ব্যাপারে বিলম্ব করছে। এবং আমরা দেখেছি বাংলাদেশে 6 দিনে বিচার আছে, 7 দিনে বিচার আছে, আসিয়ার বিচার লক্ষ্য করেছি, কিন্তু শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার জন্য সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা লক্ষ্য করি নাই। সেজন্য আমরা আশঙ্কা করছি এই সরকার নির্বাচনের আগে ওসমান হাদির বিচার করবে না। এটা যদি হয় তাহলে বাংলাদেশে কিন্তু জনগণ ভোট কেন্দ্রে যাবে না এবং আপনারা যে সুষ্ঠু নির্বাচনের গল্প শোনাচ্ছেন সেই নির্বাচনের গল্প কিন্তু দুলিশ্বাত হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হবে এবং আগামীর সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে হাসিনার মতো বহির্বিশ্বে বাংলাদেশকে অপমানিত করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই সুযোগ আমরা দিতে চাই না। এর যে ঘটনা, জুলাইয়ের একজন নেতৃবৃন্দ সে যে দলেরই হোক, এনসিপির হোক অথবা জামাতের হোক, বিএনপির হোক, সে তো জুলাই মাঠে ছিল, সে তো জুলাইয়ে রক্ত দিয়েছে, সে তো গুলির মুখে দাঁড়িয়ে বলেছে যে বুকের ভিতর দারুণ জ্বর, বুক পেতেছে, গুলি কর। সেই ব্যক্তিকে যখন আপনি ডিম নিক্ষেপ করেন তখন আবু সাঈদের গায়ে ডিম নিক্ষেপ করা হয়। সেই ব্যক্তিকে যখন আপনি ডিম নিক্ষেপ করেন তখন কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের গায়ে ডিম নিক্ষেপ করা হয়, বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। তার মানে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পারবে, এই সরকারকে তারা বাঙ্গল দেখাইতে পারবে, এই সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে, কিন্তু তাদেরকে সরকার গ্রেফতার করতে পারে না। আমাদের নেতৃবৃন্দের উপর আঘাত করে আপনারা মেসেজ দিচ্ছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজির রাজনীতিকে প্রতিষ্ঠিত করছেন আর মনে করছেন সংসদে গিয়ে খুব নিরাপদ থাকবেন। সংসদের সামনে জনগণকে নিয়ে দাঁড়ায় থাকবো যদি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আপনারা সংসদে যেতে চান। এবং বাংলাদেশের আগামীর সংসদে কোনো ঋণ খেলাবে যেতে পারবে না, নির্বাচিত হয়ে আসলেও তাকে আমরা সেই সংসদে ঢুকতে দিব না ইনশাল্লাহ। এবং যেটা হামলার বিষয়ে এখন পর্যন্ত সরকার কাউকে গ্রেফতার করে নাই। নির্বাচনের পূর্বে আমরা জানি, তফসিল ঘোষণার পূর্বে পূর্ববর্তী যদি কোনো নির্বাচন দেখেন 16 বছরের পূর্বে, তফসিল ঘোষণার পর সেনাবাহিনী দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যায়, অস্ত্র উদ্ধার করে, তল্লাশি করে, বিভিন্ন অপারেশন পরিচালনা করে চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে। কিন্তু এই নির্বাচন ফ্যাসিবাদ বিরোধী নির্বাচন বলছেন, এই নির্বাচনে তফসিল হলো, ঘোষণা হলো, সন্ত্রাসীদের কাছে অস্ত্র আছে এটারও ঘোষণা হলো, সরকার বললো জুলাই লুটপাট হয়েছে, কিন্তু সেই অস্ত্র উদ্ধারের ব্যাপারে জাহাঙ্গীর ভাইদের মতো লোকদের, উপদেষ্টাদের কোনো পদক্ষেপ দেখছি না। আমরা বলছি 2 তারিখের ভিতর সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি গ্রাম গ্রামান্তরে সন্ত্রাসীদের যে কোনো আস্থানায় অপারেশন পরিচালনা করে সকল অস্ত্র, অবৈধ অস্ত্র 2 তারিখের ভিতর উদ্ধার করতে হবে। কারণ এই অস্ত্র মাঠে রেখে নির্বাচন করলে ব্লাডি ইলেকশন হবে এবং রক্তপাতের নির্বাচনের দিকে যাবে, যেটা সহিংসতার দিকে ঠেলে দিবে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা সরকারকে সেই সুযোগটুকু দিতে চাই না এবং আমাদেরকে বহির্বিশ্ব যেন এই প্রশ্ন করতে না পারে যে তোমাদের নির্বাচন সুষ্ঠু হয় নাই। সেজন্য অস্ত্র উদ্ধার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সরকারকে 2 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। সেনাবাহিনীর মাধ্যমে 2 তারিখের ভিতর সকল অস্ত্র উদ্ধার করবেন এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য মিডিয়ার
ফ্যাসিবাদী আচরণ বন্ধ করবেন এবং সকল দলকে সমান গুরুত্ব দিবেন। সকল দলকে সমান গুরুত্ব না দিয়ে যদি এক কেন্দ্রিক কোনো নির্বাচনের দিকে যান, শুধুমাত্র জামাতের পুলিং এজেন্ট থাকবে, বিএনপির পুলিং এজেন্ট থাকবে না, এনসিপির পুলিং এজেন্ট থাকবে না, অথবা বিএনপির পুলিং এজেন্ট থাকবে, জামাতের কেউ ঢুকতে পারবে না, এমন নির্বাচন করতে যায়েন না। নির্বাচনের দিনে কিন্তু বাংলাদেশের জনগণ বাঁশের লাঠি তৈরি করে ভোট কেন্দ্র পাহারা দিবে। একটা ভোট চুরি করলে ঠ্যাঙ্গের সবগুলো হাড্ডি ভেঙে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা প্রতিরোধ যোদ্ধা। যে কোনো ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, যে কোনো দেশের অপশক্তিদের বিরুদ্ধে, দিল্লির যে কোনো প্রেসক্রিপশনের বিরুদ্ধে যদি আমাদের জীবন দিয়ে লড়াই করে স্বাধীন বাংলাদেশকে রক্ষা করতে হয়, এদেশের নির্বাচনকে সুষ্ঠু করতে আমরা সেটা করে যাব। কিন্তু ইনসাফের সাথে, সুষ্ঠু নির্বাচনের সাথে কোনো আপোষ করতে আমরা রাজি না। স্পষ্ট যখন আমরা দেখি যে ঋণ খেলাপিদেরকে দেওয়া হয়, তখন প্রশ্ন ওঠে দেশের সংবিধান কেন দরকার ছিল। যখন দেখি দ্বৈত নাগরিকদের দেওয়া হয়, দ্বৈত নাগরিক মানে আপনি আরেকটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাছে আনুগত্য স্বীকার করেছেন, তাহলে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। সে দ্বৈত নাগরিক, সে আমাদের স্বাধীনতার জন্য হুমকি, কারণ সে আরেকটি দেশের নাগরিক হয়ে আছে, আরেকটি দেশের রাষ্ট্রপ্রধানের কাছে সে আত্মসমর্পণ করেছে। এমন নাগরিককে সংসদে পাঠালে বাংলাদেশের সিকিউরিটি আমরা মনে করি হুমকির মুখে পড়বে। এবং এটা যদি হয় তাহলে আবারও শাপলা ঘটবে, আবারও পিলখানা ঘটবে, আবারও মোদি বিরোধী আন্দোলনের মতো হবে। এবং জুলাইকে যেই ধরনের ক্রিটিসাইজ করা হচ্ছে, আওয়ামী লীগ যেভাবে জুলাইকে নর্মালাইজ করছে, ঠিক একইভাবে নর্মালাইজ করে জুলাইকে একটা জঙ্গি আন্দোলন হিসেবে স্বীকৃতি দিতে চাইবে আওয়ামী লীগ। সেই পরিবেশ সরকার বিবেচনায় যদি না নেয়, জাস্ট একটা নির্বাচন দিয়ে আপনি একটি দলকে ক্ষমতায় বসিয়ে দিলেন, আর আপনি পরবর্তীতে দাবি করবেন অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছে, সেটা কখনো সম্ভব না। সেজন্য অভ্যন্তরীণ জনগণের যে স্পিরিট, সেটাকে আপনি ধারণ করেন এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যা দরকার সরকারকে 2 তারিখের ভিতর নিরাপত্তা ব্যবস্থা সেরকম জোরদার করতে হবে। আমরা লক্ষ্য করেছি লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিগত 16 বছরের যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনের বৈধতা অবৈধতা সম্পূর্ণরূপে এসেছে মিডিয়ার মাধ্যমে। এই মিডিয়া যদি আবারও কোনো দলের উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রচার করে ফ্যাসিবাদী কোনো কাঠামো তৈরি করতে চায়, তার মানে এই মিডিয়া দেশের পক্ষে না, বরং কোনো একটা শক্তির এজেন্ডা বাস্তবায়ন করছে। আমরা মনে করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কথা বলার স্বাধীনতা থাকবে, দলমতের ভিন্নতা থাকবে, এবং রাজনৈতিক ভিন্নতা নিয়ে মিডিয়া স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে তাদের সংবাদ প্রচার করবে। কিন্তু কোনো অপতথ্য প্রচার করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী দলদেরকে ট্যাগিং করে নির্বাচনকে এক দল কেন্দ্রিক করার কোনো সুযোগ দেয়া যাবে না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। গতকাল নির্বাচন কমিশনে আমরা জুলাইকের পক্ষ থেকে 6 জন প্রতিনিধি দল যাই। নির্বাচন কমিশনারের সাথে আমরা বৈঠক করি। তাদেরকে বলা হয়েছে ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক এবং জাতীয় পার্টি সহ আওয়ামী ফ্যাসিস্টরা যেন কোনোভাবেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন করতে না পারে, সে ব্যাপারে আপনাদের ভূমিকা কি। সেই কমিশনার যে বক্তব্য দিয়েছে, স্পষ্ট প্রতীয়মান যে তারা সম্পূর্ণ অদ্ভুত কোনো একটি শক্তির কারণে নীরব হয়ে আছে। যখনই তাদের কাছ থেকে হাইকোর্টে যায়, তখনই সেই ঋণ খেলাপিদেরকে বৈধ দেওয়া হয়। আপনি দেখেন, যেই লোক ঋণ খেলাপি করেছে, দেশের সম্পদ আত্মসাৎ করে বহির্বিশ্বে নিজের বাড়ি ঘর, নিজের সম্পদ বাড়িয়েছে, সেই লোক যদি আবারও সংসদে যায়, আমার দেশের কামার কুমার জেলে চাষার তেল কম্বলের টাকা চুরি করে আবার লুটপাট করে বিদেশে পালাবে, বাংলাদেশের জনগণের কোনো আকাঙ্ক্ষা পূরণ হবে না। আমাদের রক্তের উপর দিয়ে এই সরকার দাঁড়িয়েছে। এই সরকার সেই কথাই শুনতে হবে যেই কথা আমরা বলি, যেই কথা শরীফ ওসমান বলেন, যেই কথা আমাদের জুলাই নেতৃবৃন্দ বলেন। সেই কথা ব্যতি রেখে আপনি দিল্লির কোনো এক্সটেনশনের মাধ্যমে জাতীয় পার্টি ফ্যাসিস্ট শক্তিকে 244টা আসনে মনোনয়ন বৈধ করে দিলেন, আর আপনি বলছেন আপনি বাংলাদেশের সরকার। তামাশা করার সময় না এখন। আপনার 12 তারিখ নির্বাচন, 12 তারিখের পূর্বে নিরাপত্তা ব্যবস্থা যদি উন্নত করতে না পারেন, 12 তারিখ যদি জনগণ নির্বাচন বন্ধের ডাক দিয়ে মাঠে নামে, অবাক হওয়ার কিন্তু কোনো কিছু নাই। কারণ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এর বাহিরে বাংলাদেশে নির্বাচন হলে আমাদের রক্ত আরও দিব, দেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা আমাদের আগলে রাখবো, কিন্তু কোনোভাবেই আমার ভোট আমি দিতে পারবো না এমন পরিবেশে সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না বলে আমরা মনে করছি, এবং সেজন্য আমরা মাঠে থাকবো। আপনারা এই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে দেন, আপনারা একে অপরকে বন্ধু করে নেন, ধৈর্যের পরিচয় দেন। যেখানে মানুষের অধিকার আছে, কারণ 17 বছর তো আপনারা হেঁটে যেতে পারেন নাই। 17 বছর পরে
এই ছাত্র অভ্যর্থনের পরে আপনারা আজকে কথা বলতে পারছেন, আজকে আমরা কথা বলতে পারছি। তো এত বড় স্বাধীন আপনারা কোথায় পেলেন? যে কাজে এখন আপনারা তো ইলেকশন করতে পারতেন না, আপনারা এখানে আসতে পারতেন না, আপনাদের কোনো জায়গা ছিল না। 17 বছর আপনারা লুকিয়েছিলেন, কোনোদিন সামনে আসতে পারেন নাই। আজকে এই ছাত্র অভ্যর্থনের মাধ্যমে আজকের যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশকে আপনারা মূল্যায়ন করেন, জাতীয়ভাবে এই 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করেন। আর নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হতে হবে। এই যে আপনাদের যেসব এই গণ অভ্যর্থনের সময় যে ইয়েগুলো হলো, তখন এই যে অস্ত্রগুলো যে আপনার লুটপাট হয়ে গেল, সেগুলো যার যার ঘরের ভিতরে আছে, সেগুলোর আপনারা বের করেন। তা আপনারা এত বড় ক্ষমতাওয়ালা, এত বড় আপনাদের আছে, তাই না? আপনার নেটওয়ার্ক আপনারা তৈরি করেছেন, তাহলে এই যে একদিন পরে 2 দিন পরে এইভাবে কীভাবে অস্ত্রগুলো আপনারা করছে, বের হচ্ছে, আপনারা ধরতেছেন? তো এগুলোকে আপনার এই ইলেকশনের আগে এগুলো নিষ্পত্তি করতে হবে এবং স্বাভাবিক একটা পরিবেশ তৈরি করতে হবে, যেখানে মানুষ সুস্থভাবে গিয়ে ভোট দিতে পারে এবং ইলেকশন যাতে সুস্থ হয়। আর আপনারা ভয় পাবেন না, কারণ হচ্ছে যে আমাদের দেশ আমাদের গড়তে হবে, আর আপনাদের পার্টিসিপেশনই হচ্ছে সবচেয়ে বড় পার্টিসিপেশন। আর এখানে আর কোনো নৈরাজ্য চলবে না। আর আপনারা যখন মন গড়া চিন্তা করছেন, আপনারা আর একটা স্বৈরাচারী তৈরি করার চেষ্টা করবেন না। দিস ইজ আওয়ার মেসেজ ইন দ্য ওয়ার্ল্ড কমিউনিটি পিপল এবং ইন বাংলাদেশ ন্যাশনাল পিপল। যে কারণ হচ্ছে যে আমরা এগুলো চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের দেশ সুস্থ এবং শান্তি। পৃথিবীতে যেভাবে শান্তি নিয়ে বাংলাদেশের এবং আপনার জাতিসংঘের যেসব ডেভেলপিং কান্ট্রিগুলো যেভাবে চলছে, বাংলাদেশও সেভাবে চলবে। আর বাংলাদেশের একমাত্র সমস্যাই হচ্ছে আমরা বেকার সমস্যা, তাই না? বেকার সমস্যার জন্য কোনো গভর্নমেন্টই আপনার কোনো যুবকদেরকে বেকার সমস্যার থেকে দূর করতে পারে নাই। দ্যাট ইজ দ্য ফেলিওর। তারা আজকে বেকার সমস্যা তারা দূর করতে পারে নাই বলে আজকে আপনার গাঁজা খাচ্ছে, আপনার হিরোইন খাচ্ছে, তারপর রাস্তায় ছিনতাই করতেছে, আপনার এই যে ইয়ে করছে, ডাকাতি করছে, এই যে আপনার বন্দুক নিয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কারা? এই জন্য দায়ী গভর্নমেন্ট, এই জন্য দায়ী প্রশাসন। এরা উপযুক্ত প্রজেক্ট তৈরি করতে পারে না। এদেরকে কর্মসংস্থান যতদিন পর্যন্ত আমরা দিতে পারবো না, এই তরুণ সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো না, আমরা অর্থনীতিতে আমরা উন্নত করতে পারবো না। তো একমাত্র কাঠামোই হচ্ছে 5 কোটি যুবকের, এদেরকে বিনা শর্তে চাকরি দিতে হবে এবং এদেরকে বেকার সমস্যা দূর করতে হবে। এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আছে যে বেকার সমস্যা আনএমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কিন্তু আমরা কিছুই করি না। টাকা আসে, টাকা 20% খেয়ে তারা টাকা খেয়ে ফেলে সব। যুবকদের আর পরিবর্তন হয় না। যে পরিবেশ তো এইভাবে চলতে পারে না, একটা সমাজ এইভাবে চলতে পারে না, একটা দেশ এইভাবে চলতে পারে না। প্রত্যেকটা মানুষের অধিকার আদায় করে, প্রত্যেকটা মানুষের অধিকার যার যার অধিকার তাকে দিয়ে দিতে হবে এবং তারা সম্মানিতভাবে বাংলাদেশে যেন বাঁচার সুযোগ হয়। এই জন্য আমি বলছি, এখন যারা আপনারা রাজনীতিতে যারা নমিনেশন পেয়েছেন, যারা রাজনীতিতে আপনারা দাঁড়িয়েছেন, এই যে কালকে দেখেন ওই যে আপনার পাটোয়ারিকে একটা পথা ডিম মেরে দিল, তাই না? এটা কি হলো বলেন আপনি? এটা কি একটা সুস্থ আপনার নির্বাচনের পরিবেশ হলো? এটা তো একটা নৈরাজ্য করার পরিবেশ হলো। আপনারা ওই 30 বছর আগের সেই নির্বাচনে আপনারা যাবেন না, 30 বছর আগের সেই নির্বাচনে যাবেন না, প্রতিহিংসার নির্বাচনে আপনারা যাবেন না, শান্তির নির্বাচনে যান, মানুষের অধিকারের নির্বাচনে যান এবং এমন একটি দেশ গড়েন যেই দেশের ভিতরে আমার বাচ্চারা, যখন আমি ঘরে বসে থাকবো, আমার মেয়েকে বলবো যে যাও তুমি করে নিয়ে আসো ওই দোকান থেকে আমার জন্য একটা ওষুধ নিয়ে আসো, নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় যেন সে আমার ওষুধটা এনে দিতে পারে। সেই পরিবেশটা আপনারা পরিকল্পিতভাবে গড়ার তৈরি করেন, চেষ্টা করেন। এবং আমাদের সাংবাদিক ভাইদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি বলছি, সাংবাদিক ভাইদের কোনো পরিবর্তন হয় নাই। আমি চাই এইবার হ্যাঁ ভোটে আপনারা ভোট দিয়ে এবং আপনারা চেষ্টা এবং নতুন দেশ গড়ার তৈরি করেন এবং সাংবাদিক ভাইদের উচ্চ সম্মান আমরা চাই। এটা আমরা পৃথিবীতে যে কোনো দেশে গিয়েছি, সেখানে সাংবাদিকদের যে সম্মান, তাদের যে লাইফ লিড, সেটা দেখলে আপনারা অন্যরকম প্রভাবন হবেন। যে কাজেই আমি চাই এই দেশের একটা সুন্দর এবং গ্রিন ইন্ডাস্ট্রি অ্যান্ড ব্লু ইকোনমিক্যাল বাংলাদেশ, যুবকদের বাংলাদেশ।